বাংলাদেশিরা এক্স্যাক্টলি জানে না তার রেসটা কি। তার এর কারণ হচ্ছে তার ইতিহাস চর্চা নেই, তার মানে সুন্দর কিছুর সাথে তার সংযোগ কিছু আমি দেখি না। আর 5ই অগস্টের পরে তো একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। সো আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধকে যদি ভুলে দেওয়ানো যেতে পারে তাহলেই পাকিস্তানের সাথে একটা বড় ধরনের মেলবন্ধন সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কন্টেনারে করে অস্ত্র আসছে। ভারতের 7 সিস্টার্স কে কিভাবে আপনার অস্থির করে দেওয়া যায় সেটা একটা পায়তারা চলছে। সোজা কথা হচ্ছে যে একটা ভারত বিদ্বেষকে কল্পনা করে মুক্তিযুদ্ধকে একটা পচা এবং বাতিল মাল কিংবা একটা ঐতিহাসিক মিথ্যে এই ধরনের মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেটারই একটা কফিনে অনেকটা শেষ পেরেকের মতোই ঢুকলো দিল জয় বাংলা। দেখেন, জয় বাংলা একটা নিরীহ স্লোগান। এখানে আওয়ামী লীগও নেই, এখানে বিএনপিও নেই, এখানে জাতীয় পার্টি নেই, এখানে ভারতও নেই। জয় বাংলা হচ্ছে আপনার বাংলাদেশকে ব্যাপারে হেইল বাংলাদেশ, অনেকটা সেইটারই একটা সংস্করণ। আপনি যখন নৌকা বাইচের সময় আপনি দেখবেন গান গায়। কেন গান গায়? কারণ হচ্ছে সেই সময় আপনাকে উদ্দীপনা দিতে থাকে। নৌকা বাইচ আপনি যদি মৌনবত অবলম্বন করে কফি খেতে খেতে নৌকা বাইচ করেন, আপনার শক্তি প্রণোদনা আসবে না। ঠিক বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইংলিশদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের স্ব জাতির স্ব স্লোগান আছে, একদমই তাই। আপনি খুঁজলে। তো এই জায়গাটার সাথে রাজনীতি থাকার কথা ছিল না, অথচ এখন যারা আছে, অর্থাৎ যে রাজাকার আলবদররা এখন বাংলাদেশ চালাচ্ছে বা এই দেশটাকে তারা অনেকটা অলিখিতভাবে পূর্ব পাকিস্তান করে ফেলেছে, এবং এইটার মধ্য দিয়েই তারা প্রমাণ করলো যে এটি একটি রাজাকারের সরকার, এটি একটি আলবদর, আল শামস এবং শাহিন ফৌজ, যারা মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে হত্যা করেছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, তাদেরই পূর্বসূরীরা বা পূর্বসূরীরা তাদের উত্তরসূরীরাই এখন ক্ষমতাতে। এবং আমি আপনাকে আজকের প্রোগ্রামের মাধ্যমে এই কথা আরেকবার একটু বলে দিতে চাই যে এই অবস্থা বেশি দিন থাকবে না। বাংলাদেশের আমরা যারা মুক্তিকামী মানুষ আছে, লক্ষ কোটি জনতা আছে, তারা হয়তো আজকে একটু সন্ত্রস্ত, একটু ভয়ে ভীত, কিন্তু আমরা এই বাংলাদেশকে আবার রিগেইন করব, এবং সেটা খুবই শীঘ্রই। দেখুন, আমি আপনার একটা কথার সঙ্গে একমত, সেটা হচ্ছে এই যে নামাক হারাম, যেটা আমাদের দেশে হিন্দিতে একটা খুব বহুল প্রচলিত কথা, নামাক হারাম, যেটাকে বাংলায় নিমক হারামও বলা হয়, যেটা আপনি বললেন। যে দেশ জাতির পিতাকে স্বাধীনতার 4 বছরের মাথায় হত্যা করে, সেই দেশে কিন্তু স্বাভাবিকভাবে এই নিমক হারামি বা ভুলে যাওয়া, আত্মবিস্মৃতি, এই কথাগুলো প্রযোজ্য। সেটা অন্য একটা দিক। নিজুমবাবু, আপনি যে কথাগুলো বলছেন এখানে বসে লাইভে, আমরা এই মুহূর্তে ডিসকাশন করছি, এপারের বাঙালি দর্শকও সেই ডিসকাশন দেখছেন। ঠিক সেই সময় আপনি বিশ্বাস করবেন না, আমার হাতে ফোন রয়েছে, লাইভের ডেটা আমার কাছে রয়েছে, আপনার দেশ থেকেই প্রচুর মানুষ, তার মধ্যে অনেকে যুব সমাজের প্রতিনিধিত্ব করে, অনেক বরিষ্ঠ মানুষও আছেন, তারা কমেন্ট করছেন এবং তারা বলছেন আমি জয় বাংলা বলবো নাকি অন্য কিছু বলবো সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? মানে এই প্রশ্নটা তোলা হচ্ছে। তার মানে এটা খুব সত্যি কথা যে বাংলাদেশ, এই মানুষগুলো, হ্যাঁ দাদা আপনাকে আমি একটা কথা বলি, এই যে মানুষগুলো আপনাকে আপনার অ্যাম্বিট শেখাচ্ছে, অর্থাৎ আপনার চৌহদ্দি কোনটা সেটা বোঝাবার চেষ্টা করছে, যে আপনি কেন বাংলাদেশকে নিয়ে কথা বলবেন, আপনি কেন এটা নিয়ে কথা বলবেন। সেই মানুষগুলোর ফেসবুকে যান, তারা প্যালেস্টাইন নিয়ে কথা বলছে, তারা ইসরায়েল নিয়ে কথা বলছে, তারা বাংলাদেশে সিরিয়াতে কি হয়েছে সেটা নিয়ে কালকে ঘোড়া মিছিল হয়েছে, তারা আমেরিকা নিয়ে কথা বলছে। বাংলাদেশের এই মানুষগুলো সারা পৃথিবীকে নিয়ে কথা বলবে, কিন্তু তাদের যখন এই মূর্খতা নিয়ে প্রশ্ন তোলা হবে, তাদের রাজাকারী নিয়ে প্রশ্ন করা হবে, তখন আপনাকে তারা বলে বসবে আপনি কে। আপনি জাস্ট একটা ক্লিক করে, একটা নামকে ক্লিক করে তার ফেসবুকে ঢুকুন, দেখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান তার মাথার ভেতরে আছে। কখনো সিরিয়া, কখনো প্যালেস্টাইন, পারলে ফিলিস্তিনে গিয়ে, আফগানিস্তানে গিয়ে সে যুদ্ধ করে, পারলে ইউক্রেনে গিয়ে যুদ্ধ করে। এরা সারা পৃথিবীর ব্যাপারে নাক গলাতে খুবই পছন্দ করে, কিন্তু যখন তার ভুলটা ধরিয়ে দেওয়া হয়। আমি বাংলাদেশিদের একটা চরিত্রের কথা আপনাকে বলি। বাংলাদেশিদের মফস্বলের শহরে প্রচুর তরুণরা আপনার মধ্যপ্রাচ্যে থাকে। কেমন? এই মধ্যপ্রাচ্যে তারা জল পানি করে তাদের পুরো শরীরকে তারা কষ্ট দিয়ে তারা সংসারে টাকা পাঠায়। 1 মাস বা 15 দিন যদি তার টাকা পাঠাতে দেরি হয়, একজনের ঘাড়ে বসে 10 জন খায়, এবং 1 মাস বা 15 দিন যদি তার টাকা পাঠাতে দেরি হয়, তখন সেই ছেলেটা হয়ে যায় সবচাইতে বড় খারাপ। এটা বাংলাদেশিদের একটা কমন চরিত্র। অর্থাৎ নিজ দেশের মানুষকে তারা যেভাবে ট্রিট করে, তাদের জাতীয় ইতিহাসকে তারা সেভাবে ট্রিট করে, এবং
পৃথিবীকে তারা ট্রিট করে। আপনি ক্রিক ইনফোতে যান, আপনি বাংলাদেশের কোনো মানুষকে কোনো একটা ক্রিকেটের কোনো একটা ডিসকাশনে যান, দেখবেন সারা পৃথিবীর মানুষ আলোচনা করছে কিভাবে শট নিল, কিভাবে খেললো, কিভাবে তার খেলাটা ছিল। শুধু বাংলাদেশিদেরকে দেখবেন চট করে গিয়ে সেখানে একটা গালি দিয়ে আসবে, কারণ ওর যে ইন্টেলেকচুয়াল হাইট সেটা এতই ক্ষুদ্র, এতই নিম্ন। এই যে আপনাকে যে গালিগুলো দিচ্ছে, আমি কিন্তু কিছুই দেখিনি, কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কি কি গালি দিচ্ছে, একদম মুখস্থ আপনাকে বলে দিব আপনাকে কি কি দিচ্ছে। হ্যাঁ, তো এই মানুষগুলো কখনো নিজেকে সম্মান করতে পারে না। দেখবেন তাকে যখন সৌদি আরবে মিসকিন বলে, ফকিরের বাচ্চা বলে, তাকে যখন লাথি মারে, ওটা হে 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 করে আপনার খেজুরের কাঁদি ধরে হাসতে থাকে। তার কাজই হচ্ছে খেজুরের কাঁদির কাজ করা, এবং সে হে 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 করে হাসবে। আবার আবার যখন আপনি তাকে দুটো চড় মেরে দুটো টাকা ধরিয়ে দিবেন, তখন আপনাকে এরকম 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 করতে থাকবে। কিন্তু এর কারণ কি জানেন? তার ডিগনিটি নাই। অথচ আমি ভারতীয়দেরকে দেখেছি, এমনকি পাকিস্তানিদেরকেও দেখেছি, এমনকি কলম্বিয়া, চিলি, বিভিন্ন দেশের মানুষকে আমি দেখেছি ইংল্যান্ডে, তাদের কি ভয়ঙ্কর আত্মমর্যাদা। আর বাঙালিকে একটা লাথি দিলে সে হে হে করে এরকম এরকম ঘষতে থাকে বাংলাদেশিদেরকে। সো এই জিনিসগুলো আমার দেখা। সো ফলে জয় বাংলা থাকবে না, এটা পাকিস্তান হবে, আপনার পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান, হ্যাঁ। এটাই এখনকার বাংলাদেশ। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না, আমরা এই বাংলাদেশকে আবার একটা শেপে নিয়ে আসবো বলে আমরা বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি, মানে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে কি নতুন কোনো অভ্যুত্থান হওয়া সম্ভব? মানে সেখানে সত্যি সত্যি একটা শান্তি বজায় থাকবে? এতদিন পর্যন্ত 5ই অগস্টের আগে পর্যন্ত যা পরিস্থিতি ছিল শেখ হাসিনার আমলকালে, হ্যাঁ এটা খুব সত্যি যে শেখ হাসিনার আমলকালে অনেক প্রশ্ন উঠেছিল। তিনি বিভিন্ন অর্গানাইজেশনকে, বিভিন্ন ইনস্টিটিউশনকে, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশনকে বা ইনস্টিটিউশনকে তিনি নিজের হাতে রাখতেন, ঠিকমতো কাজ করতে দিতেন না, ইত্যাদি এই সমস্ত অভিযোগ ছিল। না, কিন্তু এই কথাটার সাথে আমি একমত নই। অভিযোগ ছিল, Completely একমত নই। আমি নিজুম বাবু বলছি, এটা অভিযোগ ছিল বিরোধীদের তরফ থেকে। সেটা সত্যিও হতে পারে, সেটা মিথ্যেও হতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে এই রকম পরিস্থিতি তো শেখ হাসিনার সময়ে এতগুলো বছরে আসেনি। এবারে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যা সিচুয়েশন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি যে তার বিচার বুদ্ধিতে সরকার চালাচ্ছেন, এটা গোটা বিশ্ব বুঝে গেছে যে সেটা সম্ভব নয়। এটা চলছে অন্য আরেকটি ইশারায়। আমার এবারে আপনার কাছে প্রশ্ন যে এটা কি তাহলে, মানে বাংলাদেশ কি তাহলে পুরোপুরি এখন আইএসআই এর ইশারায় চলছে, পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলছে? কমপ্লিটলি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে এখন আইএসআই এর এজেন্ট। আমার কাছে যে তথ্যগুলো আছে, আমার কাছে এমনও তথ্য আছে যে ক্যান্টনমেন্টে আইএসআই এর বেশ কিছু অফিস করা হয়েছে, ছোট ছোট বিভিন্ন